নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। গল্পবাগীশের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের নিবেদন সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থ থেকে ছাতির বদলে হাতি। তো আর দেরি নয়, শুরু হচ্ছে ছাতির বদলে হাতি। নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুম ডুম, কিন্তু শুধু একটা ছাতির বদলে এক নয়, দুই নয়, একেবারে 3×36 বিঘে জমি। নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়। বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও, সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্ধকি তেজারতির। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। 25-30 বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদায় এসেছিল এক গারো চাষি, নাম তার চেংমান। এমন সময় দেও দেবতা স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে, রাত তো টলে, বাড়ি ফেরার উপায় কি? মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চেংমান আশ্রয় নিয়েছিল। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আনকোরা নতুন একটা ছাতা চেংমানের মাথার ওপর মেলে দিয়ে মনমোহন বলল, যা যা, ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উতলে উঠল? চেংমান দোমনা হয়ে ভাবছে নেব কি নেব না। নিশ্চয় অনেক দাম, হাতে পয়সাও তো নেই। নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধে হবে দিয়ে গেলেই হলো, ওর জন্যে কিছু ভেবো না। মনমোহন ভরসা দেয়। চেংমান ভাবল এমন সুযোগ ছাড়া উচিত নয়। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে এসে চলল। ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে। চেংমান গেলে তবে হাঁড়ি চড়বে। চেংমান ফিবার হাটে যায়। মনমোহনকে বলে, বাবু পাওনাগন্ডা মিটায় নেন। মনমোহন ফিবারই বলে, আহা হা, অত তাড়া কিসের, সে দিওক্ষণ পরে। এমনি করে বছর তারপর বছর যায়। ধার করে ছাতি কেনার কথা চেংমান ভুলেই গেল। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংমানকে পাকড়াও করে। কি বাছাধন, বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে। মনমোহন তার লাল খেরোয়ে বাঁধানো জাবদা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো, তাতে চেংমানের চোখ কপালে উঠল। এই বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1000 খানেক টাকা, প্রায় একটা হাতির দাম। বিশ্বাস করো, বানানো গল্প নয়। যদি যাও ও অঞ্চলে, পাকা চুল প্রত্যেকটা ডালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে। ডালুদের গ্রাম কুমারগাঁতির নিবেদন সরকারের মুদিখানায় 2-10 বছর বাকিতে মশলাপাতি কেনার জন্যে নিবেদনের 66 বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার দায় কেড়ে নিয়েছে। আর এক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিল। ও অঞ্চলে 50টা গ্রামে ডালুদের বাস। কথাবার্তায় পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল। কে ডালু কে হাজং বোঝাই যায় না, কিন্তু ডালুদের জিজ্ঞেস করো,
ওরা বলবে হাজংরা জাতে ছোট। হাজংরাও আবার ঠিক উল্টো বলবে। ডালুরা বলে সে দিন আর নেই। আগে ছিল তারা অন্ধ বোকার জাত। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। সে এক দিন ছিল বটে। শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, ছিল জোতদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট। সিংহ, যার ভালো নাম পশুরাজ। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে। জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো বটেই, তার উপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় 1 মণ হিসেবে। তাছাড়া আছে হাজার রকমের বাজে আওয়াব, অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো, শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে স্বত্ব ছিল না। জমির আম কাঁঠালে তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিছমোড়া করে বেঁধে মারত, তারপর মালঘরে আটকে রাখত। নিলামে সব সম্পত্তি খাস করে নিত। মহাজনেরা কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। কিন্তু নওয়াপাড়া, দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। তারা বলেছে, জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেনি। পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি। শেষে জমিদার হার মেনেছে। আজ তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুইতুকারি করতে সাহস পায় না, আপনি বলে সম্ভাষণ করে। থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে। আমরাও অনেক সভ্য হয়েছি। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত। এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। হাল বলদের অভাবে চাষ আবাদের আজকাল বেজায় মুশকিল। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতায় চাষ করে। চাষ করতে করতে ওরা ছেলেমেয়েরা মিলে গান ধরে, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা। বন্ধুর জমিখানি দাহাকো না, হাল জড়িছে মুই সোমেনা। হালবো আছে নীতি উতি মাতিরে, কতবা লাগাবো নীতি নীতি। চলো বন্ধু, এখন রোয়া লাগাতে যাই। পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মোষের শিং নুয়ে পড়েছে। আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না। কি কষ্ট, কি কষ্ট! যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই। তোমাদের কি ইচ্ছে হয় না? তো কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট করে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।